দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কাল প্রিয় মাতৃভূমিতে পা রাখবেন গণতন্ত্রের স্বপ্নপুরুষ তারেক রহমান। অপেক্ষায় গোটা জাতি। তারেক রহমানের নিরাপত্তা নিয়ে শঙ্কিত নয় বিএনপি, ঝুঁকি বিবেচনায় নেওয়া হয়েছে পরিকল্পনা, প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। দিল্লি ও কলকাতায় বাংলাদেশ দূতাবাসে হামলার চেষ্টা, ঢাকার তীব্র প্রতিবাদ, সম্পর্ক উন্নয়নের কথা জানালেন অর্থ উপদেষ্টা। রেমিটেন্স প্রণোদনার অর্থ ব্যাংকগুলোকে পরিশোধ করতে পারছে না সরকার, বকেয়া প্রায় 4,000 কোটি টাকা, তারল্য সংকটের আশঙ্কা। দেশে দিন দিন বেড়েই চলছে অপরাধ, ছিনতাই, চুরি, ডাকাতি, খুন নিত্যদিনের ঘটনা, আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন। বৃহৎ নৌবহর মোতায়েনকে ক্যারিবীয় অঞ্চলের জন্য হুমকি বলছে ভেনেজুয়েলা, সর্বোচ্চ নিষেধাজ্ঞা আরোপের হুমকি যুক্তরাষ্ট্রের। এবং বাড়তি উত্তাপ ছড়াচ্ছে এবারের বিপিএল, প্রথমবারেই শক্তিশালী স্কোয়াড গড়েছে নোয়াখালী, দেশি বিদেশি তারকায় নতুন উদ্যমে ঢাকা। বাংলাদেশ সময় রাত 12:15টায় দেশের উদ্দেশ্যে রওয়ানা হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ নির্বাসন কাটিয়ে প্রিয় মাতৃভূমিতে বৃহস্পতিবার পা রাখবেন গণতন্ত্রের এ স্বপ্নপুরুষ। রাজনৈতিক লড়াই, পারিবারিক বেদনা সবকিছুকে ছাপিয়ে তার দেশে ফেরার প্রতীক্ষায় গোটা জাতি। দেশের চলমান পরিস্থিতিতে উৎকণ্ঠা থাকলেও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিয়ে শঙ্কিত নয় বিএনপি নেতারা। তারা বলছেন তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে নেওয়া হচ্ছে সর্বোচ্চ প্রস্তুতি, ঝুঁকি বিবেচনায় সাজানো হয়েছে পরিকল্পনা। আর পুলিশ জানিয়েছে প্রত্যাবর্তন ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীও নিয়েছে ব্যাপক প্রস্তুতি। সাইফুল রিপনের প্রতিবেদন। দীর্ঘ প্রায় 17 বছর 3 মাসের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে অংশ নেয়ার পাশাপাশি প্রচারণায় মাঠে থাকার ঘোষণাও দিয়েছেন তিনি। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। নির্বাচন ঘিরে চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ ও তফসিল ঘোষণার একদিন পর শরীফ ওসমান হাদির ওপর গুলির ঘটনা এবং দুটি সংবাদ মাধ্যমে হামলা ভাঙচুরের প্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কিত রাজনৈতিক নেতারা। তাদের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোমর সোজা করে দাঁড়াতে হবে সরকারকে। সুস্পষ্টভাবে একটা অস্থিতিশীল ঘোলাটে পরিবেশ তৈরি করা, একটা বিভীষিকার পরিবেশ ইতিমধ্যে তৈরি করে ফেলেছে। করার আছে সরকারেরই, কিন্তু তারা করছে না। প্রথম থেকেই বলা হয়েছে পুলিশ বিভাগ ঠিক করেন, ইলেকশন কমিশন ঠিক করেন, দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করেন। কিছু করেছে বলে আমি দেখিনি সরকার। বাংলাদেশে এখানে বলতে পারে ন্যূনতমভাবে মানুষের জানমাল গুরুতর বিপদের মধ্যে পড়ছে কিনা, এরকম একটা বার্তা কিন্তু বাইরে কিন্তু যাচ্ছে। সরকারকে বলিষ্ঠভাবে দাঁড়াতে হবে, মাজায় শক্ত করে তাকে দুই পায়ের উপরে দাঁড়াতে হবে, সবাইকে আস্থার মধ্যে নিয়ে তারপরে পরবর্তী করণীয়গুলো সবাইকে নিয়ে একটা পরামর্শের মতন করে তারপরে হাঁটতে হবে। বিএনপি নেতাদের দাবি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা নিশ্চিতে সজাগ তারা। সরকারকেও নিতে হবে সর্বোচ্চ ব্যবস্থা। ইতিহাসকে সাক্ষী রেখে অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। এই দেশের আপাময় জনগণ আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আছেন। উনি যেহেতু আসবেন, এই দেশের জনগণই উনার নিরাপত্তার ব্যবস্থা করবে। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো নিরাপত্তা ঝুঁকি দেখছেন না দলটির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে হবে বলে মনে করেন তিনি। তিনি একটি বৃহৎ দলের অ্যাক্টিং চেয়ারপারসন, তার নিরাপত্তা বিঘ্নিত করা এত সহজ নয়। রাষ্ট্রীয়ভাবেও তাকে প্রোটেকশন দেওয়া হবে, প্লাস বৃহৎ রাজনৈতিক দল বিএনপি, অগণিত কর্মী সমর্থক, তারাও অ্যাক্টিং চেয়ারম্যানের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে। সেটা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত নই। এদিকে পুলিশও বলছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা নিয়ে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বিপুল জনসমাগম হবে, সেটা মাথায় নিয়ে আমরা পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করব এবং যে আনুষঙ্গিক অন্যান্য যে নিরাপত্তা সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেগুলো সবকিছু গুরুত্ব দিয়ে সম্পন্ন করেছে ইতিমধ্যে, এবং আশা করি সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে সার্বিক বিষয়টি সম্পন্ন হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে 300 ফিট সড়কে সংবর্ধনা মঞ্চ থেকে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। এরপর যাবেন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়ার কাছে। হাসপাতাল থেকে গিয়ে উঠবেন গুলশান এভিনিউয়ের বাসভবনে। পুরো যাত্রাপথে তারেক রহমানের নিরাপত্তায় থাকবেন দলের নেতাকর্মীরা। সার্বক্ষণিক নিরাপত্তায় কাজ করবে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স CSF। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।
তারেক রহমানকে বরণে প্রস্তুত বিএনপি। শেষ হয়েছে রাজধানীর ৩০০ ফিটের সংবর্ধনা মঞ্চের নির্মাণ কাজ। দেশের বিভিন্ন স্থান থেকে ইতোমধ্যে ঢাকায় আসতে শুরু করেছে নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তনকে অবিস্মরণীয় করে রাখতে স্মরণকালের বৃহত্তম সমাবেশের আয়োজন করতে যাচ্ছে দলটি। সাদ আহমেদের রিপোর্ট। দীর্ঘ ১৮ বছরের নির্বাসিত জীবন শেষে আগামী বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীর ৩০০ ফিট এলাকায় দলটির নেতাকর্মীদের মাঝে দেখা গেছে উৎসবের আমেজ। প্রিয় নেতাকে সংবর্ধনা দিতে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে নেতাকর্মীদের ভিড়। রাজপথ থেকে জনপদ সবখানেই সাজ সাজ রব, বর্ণিল আলোকসজ্জা, ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে রাজধানী সহ ৩০০ ফিট এলাকা। দিন গড়িয়ে রাত নামলেও কমেনি নেতাকর্মীদের ঢল। সুদূর গ্রাম কিংবা শহর, নেতাকর্মী সমর্থক সবার গন্তব্য এখন এই ৩০০ ফিট। আমি আসলে ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য আজকে এখানে আসছি, টোটাল কার্যক্রম দেখার জন্য। ২৫ তারিখ তো আমার ফ্যামিলি শো আসার সুযোগ নেই, আমি একা আসবো কিন্তু ফ্যামিলি শো আসার সুযোগ নেই, তাই আজকেই চলে আসছি ফ্যামিলি শো দেখার জন্য। বাংলাদেশের ইতিহাসে এই বরণ আর কখনো হবে না। আগত নেতাকর্মীরা বলছেন দীর্ঘ ১৮ বছর ধরে এই দিনটির অপেক্ষায় রয়েছেন তারা। প্রিয় নেতাকে সামনে থেকে এক নজর দেখতেই আগে চলে এসেছেন তারা। নেতাকে খুব কাছাকাছি দেখার জন্য কিশোরগঞ্জ ভৈরব থেকে আমরা ৩০ জন লোক একদিন আগে আমরা স্টেজের কাছাকাছি এসে অবস্থান করছি। জনাব তারেক রহমান দীর্ঘ 18 বছর পর দেশে ফিরছেন, এটাকে আমরা একটা ঈদের দিন হিসাবে মনে করছি। যেই নেতার জন্য আমরা এই 17 বছর অপেক্ষা করছি, যার জন্য আমাদের মন সইছে না, সেই নেতাকে এক নজর দেখার জন্য আমরা নরসিংদী থেকে একদিন আগে এসে পড়েছি। আনন্দ আর উৎকণ্ঠার মিশেলে ৩০০ ফিট এখন এক উৎসবের জনপদ। নেতাকর্মীদের দাবি, এই প্রত্যাবর্তনের মধ্য দিয়েই দেশের রাজনীতিতে সূচনা হবে এক নতুন অধ্যায়ের। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। দর্শক, রাজধানী ৩০০ ফিটের সংবর্ধনা মঞ্চে রয়েছেন সহকর্মী হাসান আল মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। হাসান, মঞ্চের সর্বশেষ পরিস্থিতি কি আর নেতাকর্মী সমর্থকরা কি বলছেন জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। আমরা সকাল থেকে অবস্থান করছি, যেখানে প্রচুর পরিমাণে নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে মঞ্চের আশেপাশে ভিড় করছেন এবং আগামীকালকে ঠিক দুপুর 12টা নাগাদ বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের আসার কথা রয়েছে। তবে এর মধ্যেই কিন্তু আমরা দেখছি যে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর যে উন্মাদনা সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে এবং মঞ্চ ইতিমধ্যে নির্মাণ শেষ হয়েছে এবং এখন আনুষঙ্গিক যে ডেকোরেশনের কাজ সেগুলো চলছে, বিশেষ করে সাউন্ড সিস্টেম সেগুলো স্থাপন এবং একই সাথে এলইডি স্ক্রিনে যে স্থাপনের যে কাজগুলো সেগুলো কিন্তু ইতিমধ্যে চলছে এবং আজকে সন্ধ্যা নাগাদই আসলে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করতে চায় বিএনপি এবং এই আয়োজক কমিটি এবং একই সাথে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের নিরাপত্তা যেহেতু ইস্যু রয়েছে, সেক্ষেত্রে ওয়াচ টাওয়ার সহ আনুষঙ্গিক যেসব রাইজার নির্মাণ করার দরকার সেগুলো কিন্তু নির্মাণ করা হচ্ছে এবং আশেপাশে আমরা দেখছি যে পুলিশের কয়েক স্তরের যে নিরাপত্তা সেটি কিন্তু আজকে থেকেই শুরু হয়েছে। ডিএমপি থেকে ব্যাপক পরিমাণ পুলিশ ফোর্স ইতিমধ্যে এখানে মোতায়েন করা হয়েছে এবং আমরা দেখছি যে সাদা পোশাকের বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন পুরো এলাকা পর্যবেক্ষণ করছেন যাতে কোনো ধরনের নিরাপত্তা ত্রুটি বা ঝুঁকি তৈরি নয় সে ব্যাপারে কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। একই সাথে আমরা কথা বলছি বিভিন্ন এলাকার বিভিন্ন নেতাকর্মী যারা ইতিমধ্যে এখানে এসেছেন, তারা বলছেন যে আগামীকালকেই আসলে বাংলাদেশের নতুন ইতিহাস এর জন্ম দিতে যাচ্ছেন তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। 17 বছর পরে তার এই প্রত্যাবর্তন আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বড় প্রভাব পড়বে এবং সেখানে বিএনপি এবং বিএনপি জোট আসলে সর্বোচ্চ আসন পেয়ে ক্ষমতায় যাবে এমনটাই কিন্তু তারা আশা করছেন এবং আগামী নির্বাচন তারেক রহমানের এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি নতুন পথের সন্ধান পাবে এমনটাও কিন্তু তারা মনে করছেন এবং কয়েক লক্ষ মানুষ যে হবে সেটি কিন্তু নিশ্চিত, তবে সেই সংখ্যা কি পরিমাণ হবে সেটি কিন্তু আগামীকালকে বলা যাবে। যে উন্মাদনা আমরা এই মুহূর্তে দেখছি সেটি কিন্তু আরও বেড়ে যাবে বলে আমার এখন পর্যন্ত মনে হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সব শেষ। ধন্যবাদ হাসান আপনাকে। দর্শক, রাজধানীর ৩০০ ফিট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী হাসান মাহমুদ, জানাচ্ছিলেন তারেক জিয়ার সংবর্ধনার প্রস্তুতি নিয়ে। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের পর কলকাতার উপ-দূতাবাস ঘেরাও করে হামলার চেষ্টা চালিয়েছে উগ্র হিন্দু চরমপন্থীরা। দুপুরে ব্যারিকেড ভেঙে প্রবেশের চেষ্টা চালায় তারা। বাংলাদেশ মিশনে ধারাবাহিক হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে ঢাকা। লুৎফর কবিরের রিপোর্ট।
আবারও আক্রান্ত ভারতের দিল্লির বাংলাদেশ হাইকমিশন। এবার হাইকমিশন ঘেরাও করে ভেতরে প্রবেশের চেষ্টা চালাতে দেখা গেছে একদল উগ্র হিন্দু চরমপন্থীদের। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ মিশন প্রাঙ্গণে কয়েক হাজার লোক জড়ো হয়। দুদেশের কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই এদিন বড় সমাবেশের ডাক দেয় বিশ্ব হিন্দু পরিষদ, ভিএইচপি এবং সর্ববৃহৎ হিন্দু যুব সংগঠন বজরং দল। কারো হাতে লাঠি, কারো হাতে দেখা যায় গেরুয়া পতাকা। হাই কমিশনের দিকে জুতা ছুটতে দেখা যায় উগ্রপন্থীদের। এ সময় জয় শ্রীরাম স্লোগান দেয় কেউ কেউ। পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ায় এলাকায় 3 স্তরের ব্যারিকেড বসিয়ে অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। ব্যারিকেড ভেঙে কেউ কেউ ঢুকে পড়ার চেষ্টা চালায়। বিক্ষুব্ধদের দাবি, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন চলছে, এ বিষয়ে ব্যবস্থা নেওয়ারও দাবি তুলেছে তারা। ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারত বিদেশি মিশন ও দূতাবাসের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিলেও মঙ্গলবারের ঘটনা প্রমাণ করে তা এক প্রকার ব্যর্থ। সোমবারও বিজেপির পশ্চিমবঙ্গ শাখার প্রধান শুভেন্দু অধিকারী কলকাতার বাংলাদেশ হাইকমিশনের সামনে দলবল নিয়ে বিশৃঙ্খলা করেছেন। তিনি হুমকি দিয়েছেন, কলকাতায় বাংলাদেশের হাইকমিশন রাখতে দেওয়া হবে না। এরপরই কলকাতার উপদূতাবাসের উদ্দেশ্যে মিছিল নিয়ে ছুটে যায় হিন্দুত্ববাদী সংগঠনগুলো। এক পর্যায়ে তাদের ঠেকিয়ে দেয় পুলিশ। তবে এখানেও ব্যারিকেড ভেঙে সামনে এগোনোর চেষ্টা করে তারা। ধারাবাহিক এসব ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে ঢাকা দিল্লি সম্পর্কে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে আবারও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতে বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনের সামনে সহিংস ও বিক্ষোভের ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়ে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন এবং কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিতে দিল্লিকে আহ্বান জানায় ঢাকা। আর দুদেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। জানাচ্ছেন ঝর্ণা রায়। গেল শনিবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে সংঘটিত সহিংসতা ও বিক্ষোভ। 22 ডিসেম্বর বিভিন্ন উগ্রপন্থী ব্যক্তিদের দ্বারা শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টার ভাঙচুরের ঘটনা ঘটে। এই সহিংসতা ও বিক্ষোভ মঙ্গলবারও দিনভর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং মুম্বাই উপহাইকমিশনের সামনেও ঘটে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। তলবের বিষয় নিয়ে পরে সংবাদ বিজ্ঞপ্তি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতে বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনের বাইরে সহিংস ও বিক্ষোভের ঘটনায় ঢাকা উদ্বিগ্ন। একই সঙ্গে এসব কর্মকাণ্ডের নিন্দাও জানায় ঢাকা। এ ধরনের ঘটনা পূর্ব পরিকল্পিত উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনাগুলো কেবল কূটনৈতিক কর্মীদের নিরাপত্তাকেই হুমকি সম্মুখীন করে না, বরং দুই দেশের শান্তি ও সহনশীলতাকেও নষ্ট করে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, এজন্য তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানায় ঢাকা। একই সঙ্গে ভারতে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন এবং সংশ্লিষ্ট স্থাপনাগুলিতে নিরাপত্তা নিশ্চিতেরও আহ্বান জানায় ঢাকা। ভারত যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকালে মন্ত্রণালয়ের মুখপাত্র সাংবাদিকদের জানান, চলমান পরিস্থিতির কারণেই সাময়িক বন্ধ রাখা হয়েছে ভিসার সব কার্যক্রম। গতকাল যেমন প্রতিবাদ হয়েছে, আজকেও তেমন প্রতিবাদ হয়েছে। এটা জেনেই সেই প্রেক্ষিতেই আজকে এই তলবের ঘটনা ঘটে এবং সেখানে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এরকম তারা যথাযথ পদক্ষেপ নেবেন। এদিকে সচিবালয় এ নিয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা। বলেন, দেশটির সঙ্গে রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক রাখতে সরকার কাজ করছে। দুই দেশের মধ্যে যদি কোনো তিক্ততা না হয়, এই যে বাইরে থেকে যেই করে থাকে, আমরা চাচ্ছি না এটা দুইটা দেশে অ্যাপারেন্টলি কোনো তো ঝামেলা নাই আমাদের সাথে, যে ট্রেডের ব্যাপার না ইকোনমিকের সাথে বললে। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। রেমিটেন্স প্রণোদনার অর্থ ব্যাংকগুলোকে পরিশোধ করতে পারছে না সরকার। 5 মাসেরও বেশি সময় ধরে বকেয়া অর্থের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 4,000 কোটি টাকা। এর মধ্যে শুধু ইসলামী ব্যাংকেরই বকেয়া 1200 কোটির কাছাকাছি, আর অগ্রণী ব্যাংকের বকেয়া 500 কোটি টাকা। দীর্ঘ সময় এই অর্থ আটকে থাকলে তারল্য সংকটে পড়ার আশঙ্কা ব্যাংকগুলোর। সাদিয়া লাবনীর প্রতিবেদন। দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি প্রবাসী আয় বা রেমিটেন্স। বৈধ পথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করতে বেশ আগে থেকেই 2.5% হারে প্রণোদনা দিয়ে আসছে সরকার।
সরকারের পক্ষ হয়ে বরাবরই ব্যাংকগুলো এই প্রণোদনা দিয়ে থাকে, আর বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সেই অর্থ পরিশোধ করে সরকার। তবে এবার ঘটেছে ভিন্ন ঘটনা। 5 মাসেরও বেশি সময় ধরে এই অর্থ পরিশোধ করতে পারছে না সরকার। রেমিটেন্স আনায় দেশের শীর্ষ ব্যাংক ইসলামী ব্যাংকের বকেয়া জমেছে প্রায় 1200 কোটি টাকা। অগ্রণী ব্যাংকের বকেয়া 500 কোটি। 30 নভেম্বর পর্যন্ত সিটি ব্যাংকের 185 কোটি, ব্র্যাক ব্যাংকের 145 কোটি, ট্রাস্ট ব্যাংকের 400 কোটি ও পূবালী ব্যাংকের বকেয়া জমেছে 160 কোটি টাকা। সরকারি বেসরকারি সব ব্যাংক মিলে বকেয়ার পরিমাণ প্রায় 4000 কোটি টাকা। যারা বেনিফিশিয়ারি তাদেরকে আমরা দিয়ে দিই, আমাদের ফান্ড থেকেই দেই। তারপরে বাংলাদেশ ব্যাংকে আমরা চাই, বাংলাদেশ ব্যাংক কালেক্ট করে, সেটা আবার গভর্নমেন্ট থেকে বাংলাদেশ ব্যাংক নিয়ে দেয়। এখন অবশ্য কয়েক মাসের বকেয়া হয়েছে, সেটা 5 মাস ধরেন হবে আমাদের বকেয়া আছে। পরিমাণটা হয়তো 1200 কোটির কাছাকাছি হবে। এখনো 500 কোটি টাকা বাকি আছে। এটা আমরা আলোচনা করেছি বাংলাদেশ ব্যাংকের সাথে। তারা বলেছেন যে এটা আমরা মন্ত্রণালয় থেকে ছাড় না পাইলে এটা দিতে পারছি না, এই জন্য আমাদেরকে বিলম্ব হচ্ছে। তারা বলছেন বকেয়া দীর্ঘমেয়াদী হলে ক্ষতিগ্রস্ত হবে ব্যাংক খাত, বাড়বে তারল্য সংকট। একটা ব্যাংকের তো পাবলিকের জনগণের টাকা নিয়ে ব্যাংকের ব্যবসা করে, পাবলিক ডিপোজিটে এখানে ডিল করে মূলত। সেই ডিপোজিটের একটা পোর্শনই তো এখানে ব্যয় করা হয়েছে। সেটা যদি আমরা প্রপারলি ব্যাংকের ব্যবহারের জন্য আনতে না পারি, তাহলে সেটা একটা স্টক আপ হয়ে থাকে এবং সেখানে ব্যাংকের তো একটা খাতের বিনিয়োগের থেকে ওই টাকাটা তো অলসভাবে আটকে থাকে। আর দ্রুতই এই সমস্যার সমাধান হবে বলে আশাবাদী কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক একটু পেতে বিলম্ব হচ্ছে, যেহেতু সরকারি পর্যায়ে থেকে এই টাকাগুলো আসতে একটু বিলম্ব হচ্ছে। যখনই সরকার এই টাকাটা দেবেন এই পারপাসে, তখনই এই টাকাটা ডিস্ট্রিবিউট করা হবে। শীর্ষস্থানীয় ব্যাংকগুলো এই চাপ সামলে নিতে পারলেও মাঝারি বা দুর্বল ব্যাংকগুলো তারল্য সংকটে পড়ছে বলে জানান সংশ্লিষ্টরা। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। দেশে দিন দিন বেড়েই চলছে অপরাধ। ছিনতাই, চুরি, ডাকাতি থেকে শুরু করে খুন এখন যেন নিত্যদিনের ঘটনা। গেল 11 মাসের পরিসংখ্যান বলছে সারা দেশে মামলার সংখ্যা ছাড়িয়েছে 1,68,000। এর মধ্যে হত্যা মামলা 3,500-এর বেশি। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য বলছে গেল 11 মাসে অন্তত 230 জন গুলিবিদ্ধ হয়েছেন। এর মধ্যে প্রাণ হারিয়েছেন 80 জন। এমন পরিস্থিতিতে নির্বাচন সামনে রেখে অপরাধ দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। ইউসুফ ভুইয়ার বিশেষ রিপোর্ট। পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন ধরনের অপরাধ। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান বলছে গেল 11 মাসে চুরি, ডাকাতি, সন্ত্রাসী কার্যক্রম সহ বিভিন্ন অভিযোগে সারা দেশে মামলা হয়েছে 1,68,505টি। প্রতিদিন গড়ে 5 শতাধিক মামলা হচ্ছে। তুচ্ছ ঘটনা থেকে শুরু করে পূর্বশত্রুতা বা রাজনৈতিক প্রতিহিংসা কোনো কিছুই বাদ যাচ্ছে না তালিকা থেকে। তবে সবচেয়ে শঙ্কা খুনের পরিসংখ্যান নিয়ে। গেল 11 মাসে সারা দেশে খুনের মামলা হয়েছে 3,509টি। এর মধ্যে জানুয়ারিতে 294টি, ফেব্রুয়ারিতে 300টি, মার্চে 316টি, এপ্রিলে 336টি, মে মাসে 341টি, জুনে 344টি, জুলাইয়ে 362টি, আগস্টে 321টি, সেপ্টেম্বরে 297টি, অক্টোবরে 319টি এবং নভেম্বরে 279টি মামলা হয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য আরও ভয়াবহ। তাদের মতে গেল 11 মাসে গুলিবিদ্ধ হয়েছে অন্তত 230 জন। এর মধ্যে প্রাণ হারিয়েছে 80 জন। এই সংখ্যা কেবল পরিসংখ্যান নয়, বরং একটি পরিবারের স্বপ্নভঙ্গের গল্প। এদিকে নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে অপরাধ কার্যক্রম। রাজপথে ভোটের দামামার আগেই বাজতে শুরু করেছে মৃত্যু ঘণ্টা। রাজধানীর ব্যস্ততম সড়কে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে। ঘাতকরা অস্ত্র উঁচিয়ে বীর দর্পে পালিয়ে গেলেও রেখে গেছে একরাশ আতঙ্ক। এর আগে বন্দরনগরী চট্টগ্রামে হামলার শিকার হন বিএনপির এক প্রার্থী। আর সাম্প্রতিক পরিস্থিতিতে নিরাপত্তার শঙ্কা জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান নারায়ণগঞ্জ বিএনপির এক প্রার্থী। তফসিল ঘোষণার পরও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়া নির্বাচনের পথে বাধা সৃষ্টি করবে বলে মনে করছেন অপরাধ বিশ্লেষকরা। সেই সঙ্গে কারাগারের বাইরে থাকা শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে না পারলে আতঙ্ক থাকবে বলছেন তারা। নির্বাচন উপযোগী আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি করার জন্য
যে সিদ্ধান্তগুলো বাস্তবতা নিরীক্ষে যে সিদ্ধান্তগুলো তাদের নিজেদের নেওয়া প্রয়োজন, যেভাবে নিজেদের মধ্যে সমন্বয় করে দায়িত্ব পালন করা প্রয়োজন, এই জায়গাতে ঘাটতি আছে। যদিও প্রশাসন বলছে নির্বাচনী পরিবেশ নিশ্চিতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী, চলছে সন্ত্রাসী কার্যক্রমে সম্পৃক্তদের গ্রেপ্তারের চেষ্টা। নির্বাচনের জন্য যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা সেই ব্যাপারে আমাদের যথেষ্ট তৎপরতা রয়েছে এবং কোনোভাবে যেন কেউ আইনশৃঙ্খলা বিনষ্ট করতে না পারে সেই জন্য আমরা রাত দিন পরিশ্রম করছি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কেবল রাজনৈতিক সদিচ্ছা নয়, বরং জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ বলছেন সংশ্লিষ্টরা। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সিলেটে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উচ্ছ্বাস। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ আহমেদ। খালেদ, আমরা জানি আগামীকাল তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের সেই বহুল কাঙ্ক্ষিত দিন, তো স্বভাবতই নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। আপনি জানাবেন আমাদের এই প্রত্যাবর্তন ঘিরে বিএনপি নেতাকর্মীরা কি কি কর্মসূচি রেখেছে? রিফা, দেখুন, দীর্ঘ 17 বছরের অভিবাসন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগামীকাল সকাল 9:30টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি সিলেটে এসে অবতরণ করবেন এমনটি আমরা জানতে পেরেছি, এবং এরপর বেলা 12টায় তাকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করবে এমনটি আমরা জানতে পেরেছি। আপনাকে যদি বলে রাখি যে তারেক রহমানের আগমনকে ঘিরে সিলেটে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস বিরাজ করছে। গতকাল রাতেও সিলেটের যুবদল, ছাত্রদল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছেন। একই সাথে আপনাকে জানিয়ে রাখি, সিলেট বিএনপির শীর্ষ নেতারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের নেতাকর্মীরা ইতিমধ্যে ঢাকাগামী, অনেকেই ঢাকায় চলে গেছেন এবং আজকে অনেকেই চলে যাবেন। তারা ধারণা করছেন অন্তত 50,000 নেতাকর্মী ঢাকায় তারেক রহমানের সংবর্ধনায় যোগ দেবেন। এবং একই সাথে আরেকটি তথ্য আপনাকে জানিয়ে দেই, সেটি হচ্ছে যে তারেক রহমান বিমানেই বসে থাকবেন, তিনি নিরাপত্তার স্বার্থে বিমান থেকে নামবেন না এবং কোনো নেতাকর্মী তার সাথে দেখা করতে পারবেন না, এমন তথ্য আমরা জানতে পেরেছি। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে তারা কিন্তু তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে, অর্থাৎ তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেটে অবতরণ করবে, সে কারণে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছেন বিমানবন্দর এলাকায়। পোশাকধারী অন্তত 2 শতাধিক পুলিশ সদস্য সেখানে দায়িত্ব পালন করবেন এবং সাদা পোশাকেও বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন এমনটি আমরা জানতে পেরেছি। আমরা কথা বলেছিলাম বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকীর সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে নেতাকর্মীদেরকে তারা বারণ করেছেন এয়ারপোর্টে যেতে এবং তারা বলেছেন যারা ঢাকায় যেতে চান তারা যেন সেখানে গিয়ে তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। তো তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সিলেটের নেতা কর্মীদের মধ্যে উচ্ছ্বাসের খবর নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রিপা, ধন্যবাদ খালেদ আপনাকে। দর্শক, সিলেট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী খালেদ, জানাচ্ছিলেন তারেক রহমানের আগমন উপলক্ষে সিলেটের বিএনপি নেতাকর্মীদের কর্মসূচি সম্পর্কে। এবার আইডিএলসি জনতার ভোট। বিএনপি দুর্গ হিসেবে পরিচিত জেলা বগুড়া নির্বাচনে জেলার 2টি আসনে প্রার্থী হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির এই 2 শীর্ষ রাজনীতিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে তৎপর জামায়াত প্রার্থীরা, মাঠে সক্রিয় এনসিপি সহ অন্য দলগুলো। তবে 18 বছর রাজনৈতিক বৈষম্যের শিকারের পর এবার উন্নয়ন চান ভোটাররা। বগুড়া থেকে সঞ্জু রায়কে সঙ্গে নিয়ে তাইফুর রহমান তুহিনের রিপোর্ট। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার ও রাজনীতির অন্যতম কেন্দ্রবিন্দু বগুড়া। 12টি উপজেলা ও 7টি সংসদীয় আসন নিয়ে গঠিত এই জেলায় বইছে এখন নির্বাচনের পূর্ণ আমেজ। বগুড়া সদর আসন থেকে প্রথমবারের মতো নির্বাচন করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্যদিকে বেগম খালেদা জিয়া প্রার্থী হয়েছেন বগুড়া 7 আসন থেকে।
একটি আসন ছাড়া বাকি আসনগুলোতে প্রার্থী চূড়ান্ত করে নিজেদের অস্তিত্ব ও আধিপত্য ধরে রাখতে মরিয়া বিএনপি। বগুড়া যে শহীদ জিয়ার জন্মভূমি, তারেক রহমান বাড়ি, খালেদা জিয়ার শ্বশুর বাড়ি, যা ছিল ভোট ব্যাংক বলতে যা বোঝায়। সো আমি আশা করি যে ভোটের সংখ্যা আনুপাতিক হারে বৃদ্ধি হবে ইনশাল্লাহ। পিছিয়ে নেই জামায়াতও। সবকটি আসনে দলীয় প্রার্থী ঘোষণার পর সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে তৎপরতা চালাচ্ছে দলটি। জামাতের নেতৃত্বের প্রতি আস্থা রাখছে, বিশেষ করে মানুষ একটু বিশ্বাস করে যে অসৎ নেতৃত্বের কারণে এই 54 বছরে জাতির উন্নয়নটা হয়নি। মানুষের বক্তব্যটা আজকে আমরা সবগুলো দলকে দেখেছি, জামাতকে একবার দেখব। এদিকে নিজেদের অভ্যুত্থানের পক্ষে শক্তি দাবি করে মাঠে রয়েছে এনসিপিও। একটি আসন বাদে বাকিটিতে প্রার্থী চূড়ান্ত না করলেও জনসমর্থন পাওয়ার ব্যাপারে আশাবাদী দলটি। জাতীয় নাগরিক পার্টিকে মানুষ সাদরে গ্রহণ করেছে এবং স্বতঃস্ফূর্তভাবে তারা আমাদেরকে ভোট দিয়ে মাধ্যমে ব্যালট বিপ্লবের মাধ্যমে আমাদের জয়যুক্ত করবে বলে আমরা বিশ্বাস করি। তবে রাজনীতির এই ডামাডোলে ভোটারদের প্রধান চাওয়া দীর্ঘদিনের সমস্যার সমাধান। বিজয় দিবসের আগে সিটি কর্পোরেশন বাস্তবায়নের কথা থাকলেও তা ঝুলে আছে আমলাতান্ত্রিক জটিলতায়। বিমানবন্দর থাকলেও চালু হয়নি বাণিজ্যিক ফ্লাইট, কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি শহীদ চান্দু স্টেডিয়ামে। এছাড়া বগুড়া সিরাজগঞ্জ রেলপথ প্রকল্প ও তীব্র যানজট এখন শহরবাসীর নিত্যসঙ্গী। বিমানবন্দর, রেল স্টেশন, রেল জংশন এগুলো চাই। বগুড়া শহর সিটি কর্পোরেশনে অনুমোদন হবে নির্বাচনের আগে, এটাও কথা দেওয়া হলো, কিন্তু সেটাও বাস্তবায়ন হলো না। এমন একটা জনপ্রতিনিধি আমরা নির্বাচিত করব যাকে বগুড়ার 100% সমস্ত কিছু এই 17 বছর গ্যাপ যদি আমরা ফিল আপ করতে পারি। আগে হেনে ধানের শেষ পূর্ব আমলে চেষ্টা কর্মটিকার আগার জন্য। উন্নয়ন বঞ্চিত বগুড়াবাসী এবার চান এমন এক নেতৃত্ব যিনি পুণ্ড্রনগরীর হারানো গৌরব ফিরিয়ে আনবে। দীর্ঘদিন রাজনৈতিক বৈষম্যের শিকার এই বগুড়ার মানুষ। গত 17 বছরে হয়নি তেমন কোনো উল্লেখযোগ্য উন্নয়ন। তাই আগামী নির্বাচনকে সামনে রেখে এই বৈষম্যের অবসান ঘটাতে চান এখানকার ভোটাররা। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, বগুড়া। ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িক বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, কত ঘন্টা যাবৎ ফেরি চলাচল বন্ধ রয়েছে আর এ নিয়ে সাধারণ মানুষের দুর্ভোগ কেমন আপনি জানাবেন আমাদের। রিপা, যেমনটি বলছিলেন, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশপথ এই পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট। এই পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের এই ভোর 5:30 থেকে এই কুয়াশা পড়তে থাকে। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে 6:15টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। তারা যেটি জানিয়েছেন যে এই কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় মার্কিং যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে তারা এই সাময়িকভাবে এই ফেরি চলাচল বন্ধ রেখেছে। তো এই ফেরি চলাচল বন্ধ থাকার কারণে ঘাটের উভয় পাশে প্রায় 3 শতাধিক যানবাহন কিন্তু আটকা পড়েছে এবং এই কনকনে শীতে এবং যে কুয়াশার কারণে কিন্তু এই যে ঘাট এলাকায় যে যাত্রী সাধারণ রয়েছে এবং যে পরিবহন। ধন্যবাদ আলিম আপনাকে। দর্শক, মানিকগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আলিম।